প্রিয় ছাত্রছাত্রী, অনেকেই অনুরোধ করেছো যে স্যার যদি একদিন অনুবাদের উপরে ক্লাস নেন। তো আমার মনে হয় এই অনুবাদ একদিন ক্লাস নিলাম, একটা ক্লাস অনুবাদ শিখে গেলাম, সংস্কৃত ভাষায় লিখতে শিখে গেলাম, এটা সম্ভব নয়। তবুও আজকে আমি প্রথম একটা ক্লাস নেওয়ার চেষ্টা করছি, যাতে ছাত্রছাত্রীদের উপকার হয় সেই চিন্তা ভাবনা থেকেই। প্রথমত, আমাদের একটি বাড়ি তৈরি করতে হলে যেমন বেশ কিছু উপকরণের প্রয়োজনীয়তা রয়েছে, ইট, বালি, সিমেন্ট ইত্যাদি, তেমনি বাক্য গঠন করতে হলেও বেশ কিছু উপকরণের প্রয়োজন রয়েছে। এখন সেই উপকরণগুলো কি, অর্থাৎ কমপক্ষে কি কি উপকরণ থাকলে আমরা সুন্দরভাবে একটি বাক্য গঠন করতে পারবো, সেই জায়গাটা আজকে ছোট্ট করে একটু উপকরণের দিকটা আলোচনা করছি। পরে পরে আবার এক দুটো পরপর ক্লাস করে আবার সেই জায়গাটাকে ক্লিয়ার করে, যাতে ছেলেমেয়েরা নিজেরাই নিজের মতো করে দু চার লাইন অন্তত পক্ষে লিখতে পারে। এটা আমাদের অত্যন্ত দুঃখের যে আমাদের বিভিন্ন ক্লাসে অনার্সে যখন পড়ছে, মাস্টার ডিগ্রিতে পড়ছে, অনেক ছাত্রছাত্রী নিজের মতো করে এক পাতা লেখার ক্ষমতা নেই সংস্কৃত ভাষায়। আমি আমার আন্তরিকভাবে চেষ্টা করব যাতে সমস্ত ছাত্রছাত্রী, অন্ততপক্ষে যারা আমার ক্লাসটুকু দেখবে, তারা যেন নিজের মতো করে দু লাইন লেখার মতো ক্ষমতা গড়ে ওঠে, সেটি আমার আন্তরিক প্রয়াস। তাই আমি আজকে অনুবাদের উপরে একটু আলোচনা করি। সেটি হলো যে এই উপকরণগুলো কি, মানে কোন কোন উপকরণগুলো প্রথমত প্রয়োজন, যেগুলো থাকলে আমরা বাক্য রচনা করতে পারবো। প্রথম যে উপকরণ সেটি হলো শব্দ। এই শব্দ হলো আমার এক নম্বর উপকরণ, এটি আমার দরকার। এই শব্দ এবং শব্দের রূপ যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি বাক্য কি রচনা করতে পারবো না। সুতরাং প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত শব্দ রূপ সুন্দরভাবে মুখস্থ করা। আর আমাদের ওই স্যারের কথায় এটিএম করা। এটিএম মানে স্যার বলতেন অত্যন্ত টেনে মুখস্থ, অত্যন্ত টেনে মুখস্থ। তো এই শব্দ রূপগুলোর মধ্য থেকে আমি যখন আমার পূর্বের আলোচনায় শব্দ এবং শব্দরূপ নিয়ে আলোচনা করেছি, সেখানে এই শব্দের রূপ থেকে বিভিন্ন অর্থ আমরা পেয়ে থাকি। যেমন আমি যদি মানুষগুলি বলি, তাহলে আমাকে নরাহা, নর নর নরাহা, দন্ত নরয়াকার বিসর্গ, এই রূপটা আমার অর্থ বুঝিয়ে দিচ্ছে কি না মানুষগুলি। তো এইরকম ভাবে যদি আমরা একটা বাক্য রচনা করি, তাহলে দেখব যে প্রায় একটা বাক্যের কি না প্রায় সমস্ত অংশটা জুড়েই কি থাকে না এই শব্দের রূপগুলোই থাকে। আর কিছু কিছু অংশে শুধুমাত্র ধাতুর রূপ থাকে। আর এই শব্দের রূপ আর ধাতুর রূপ দিয়েই বাক্য গঠিত হয়। আমি এক একটা জায়গা ধরে ধরে, এক একটা উপকরণ ধরে ধরে বলার চেষ্টা করছি। প্রথমত কি বললাম যে শব্দ, তার রূপগুলো আমাদের জানতে হবে। একটা বাক্যে আমি যদি একটা বাক্য করি যে রাজা, এই বাক্যটা আমি আগেও আলোচনা করেছি যদিও, রাজা তীর্থক্ষেত্রে কোষাত স্বহস্তেন দরিদ্রেভ্য ধনং যচ্ছতি। এই বাক্যে যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে এই সমস্তগুলো রাজা, তীর্থক্ষেত্রে, কোষাত, স্বহস্তেন, দরিদ্রেভ্য, ধনং, এই সবগুলোই কিন্তু শব্দের রূপ। বিভিন্ন বিভক্তি যুক্ত সহকারে তারা বাক্যে ব্যবহৃত হয়েছে। কারণ আমরা জানি কি নাপদং শাস্ত্রে প্রযোজিত, অর্থাৎ বাক্যে ব্যবহৃত হতে হলে পদ হতে হবে, পদ ছাড়া বাক্যে ব্যবহৃত হতে পারবে না। তাই সবগুলোই কিন্তু পদ। রাজন শব্দের প্রথমা একবচন রাজা, তীর্থক্ষেত্র সপ্তমী একবচনে তীর্থক্ষেত্রে, কোষাত শব্দের পঞ্চমী একবচনে কোষাত, স্বহস্তেন হস্ত শব্দের তৃতীয়া একবচনে হস্তেন, দরিদ্রেভ্য চতুর্থী বহুবচন, আবার ধনং কি না দ্বিতীয় একবচন। তো এইভাবে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে এই শব্দ বিভিন্ন রূপগুলোই কিন্তু বাক্যে ব্যবহৃত হয় এবং অর্থ প্রকাশ করে। কি
না রাজা তীর্থক্ষেত্রে কোষ থেকে অর্থাৎ রাজকোষ থেকে স্বহস্তেন মানে নিজের হাত দিয়ে দরিদ্রেভ্য দরিদ্রদের জন্য ধন দান করছেন। সুতরাং আমার প্রথম যে কথা সেটি হলো শব্দ এই উপকরণটি দরকার, এবং দরকার নয় এই শব্দ এই উপকরণটি এক একটি বাক্যের বহুলাংশে ব্যবহৃত হয়। 2 নম্বর যে উপকরণটি দরকার সেটি হলো কি না, সেটি হলো 2 নম্বর ধাতু। 2 নম্বর উপকরণটি হলো ধাতু। এই ধাতু কি না, এই ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূলকে বলে ধাতু। যেমন গচ্ছতি একটি ক্রিয়াপদ, গচ্ছতি একটি ক্রিয়াপদ, তার যা মূল অর্থাৎ গম, এই গম হলো ধাতু। অর্থাৎ ক্রিয়াপদের মূলকে বলে ধাতু, ক্রিয়াপদের মূলকে বলে ধাতু। তো এই যে ক্রিয়াপদের মূলকে ধাতু বলে, এই ক্রিয়াপদ আবার আমরা কি জানি না 2 রকম, কি না সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ এই ধাতু কি করে না সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া তৈরি করে। যেমন ধরুন যখন আমরা গত্বা বলছি, এর অর্থ কি না যে, যাইয়া সাধু ভাষায় বললে। গচ্ছতি মানে যাচ্ছে, এর অর্থ যাইয়া, আর এর অর্থ কি না যাচ্ছে। এখন যদি বলা হয় যে বালক বিদ্যালয়ে যাচ্ছে, বালক বিদ্যালয়ে যাচ্ছে, বিদ্যালয়ে যাচ্ছে, আর বললাম যে বালক বিদ্যালয়ে যে, বালক বিদ্যালয়ে যে বললাম। এখন বালক বিদ্যালয়ে যে বলছি, তার মানে বালক বিদ্যালয়ে যে কিছু একটা করেছে, অর্থাৎ বালক বিদ্যালয়ে যে বলার পরেও বক্তার আরো কিছু বলার আছে এরকম মনে হচ্ছে। আর বালক বিদ্যালয়ে যাচ্ছে, যাচ্ছে বলার পরে আর কিছু বলার নেই, অর্থাৎ যাচ্ছে এই ক্রিয়াপদের দ্বারা কিন্তু বাক্য সমাপন হয়েছে, বাক্য শেষ হয়েছে। আর এই যে এই ক্রিয়াপদের প্রয়োগ করার পরেও কিন্তু বাক্য শেষ হয়নি, বাক্য সমাপ্ত হয়নি। সুতরাং যে ক্রিয়াপদে প্রয়োগ করে কি হয় বাক্য শেষ হয়ে যায় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া, অর্থাৎ সমাপিকা ক্রিয়া বাক্য শেষ করে দেয়। আর অসমাপিকা ক্রিয়া কি না, যে ক্রিয়াপদের প্রয়োগ করেও বক্তার আরো কিছু বলার আছে বলে মনে হয় তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। আর এই সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া কে করে না, এই সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া ধাতু তৈরি করে। সুতরাং ধাতুর প্রয়োজন রয়েছে। ধাতু এই উপকরণ না থাকলে বাক্য গঠন করা সম্ভব নয়। সুতরাং কি করতে হবে না, ধাতু রূপ মুখস্থ করতে হবে। মূলত এই যে 3 বিভক্তি যুক্ত হয়, আমরা কিন্তু জানি যে সুপ্তিঙন্তম পদম, তো এই যে 3 বিভক্তি যুক্ত হয়, এই 3 বিভক্তি যুক্ত হয়ে কি করে না এক একটা ধাতুর ভিন্ন ভিন্ন রূপ আমরা পেয়ে থাকি 3 বিভক্তি যুক্ত হলে। যেমন এবং তারা বিভিন্ন সময়কে বুঝিয়ে থাকে। যেমন আমরা দেখি কি, যদি আমি গম ধাতুকে ধরেই বলি, তাহলে এই যে লট লকারের যখন প্রয়োগ হয়, এই লকারগুলো, লট লকারের প্রয়োগে যে যে রূপগুলো পাই, গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি গচ্ছসি গচ্ছত গচ্ছত গচ্ছামি গচ্ছাবো গচ্ছামো, এই যে রূপগুলো পাই এরা কি, এগুলো কি সব না বর্তমান কালে এই রূপগুলো ব্যবহার হয়, বর্তমান কালে ব্যবহার হয় এই রূপগুলো। গচ্ছতি মানে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ প্রথম পুরুষ একবচন, অর্থাৎ স গচ্ছতি, স গচ্ছতি, সে যাচ্ছে, প্রথম পুরুষ একবচন। তারপর স তৌ, তারা দুজন যাচ্ছে, তখন কি হবে তৌ গচ্ছতি গচ্ছত, ই তস অন্তি, তারা দুজন যাচ্ছে। স তৌ তে, তারা যাচ্ছে যখন বলছি, বা বালকা গচ্ছন্তি বলছি, হয়তো বললাম বালকগুলি যাচ্ছে বহুবচন, তাহলে প্রথম পুরুষ বালকা, প্রথম পুরুষ বহুবচন, তাহলে বালকা গচ্ছন্তি। এইরকম ভাবে কি করে না লট লকার বর্তমান কালকে প্রকাশ করে। তো এরকম যে আরো যে লকার গুলো আছে সেই লকার গুলো ভিন্ন ভিন্ন প্রকাশ করে। যেমন লোট লকার, লোট লকার কোন অর্থে হয় না আদেশ এবং অনুজ্ঞা অর্থে লোট লকারের প্রয়োগ হয়। কি করে না আদেশ অনুজ্ঞা অর্থে লোট লকারের প্রয়োগ হয়, আদেশ ও অনুজ্ঞা।
আর কি হয়, লং এর প্রয়োগ হয়। লং কি অর্থে ব্যবহৃত হয় আমরা জানি না, লং হচ্ছে অতীতকালের অর্থে প্রকাশ হয়। লং লোকারের প্রয়োগ হয় কিভাবে না, অতীতকাল বোঝাতে, যেমন স অগচ্ছত অর্থাৎ সে গিয়েছিল, এইরকম অতীতকালের অর্থে প্রকাশ করে, অতীতকাল অর্থ প্রকাশ করে লং লোকার। তেমনি বিধিলিঙ্গ আছে, উচিত অর্থে বিধিলিঙ্গের প্রকাশ হয়। আমি মুছে দিচ্ছি উপরটা। উচিত অর্থে কি হয় না, বিধিলিঙ্গের প্রকাশ হয়। উচিত অর্থে বিধিলিঙ্গ, অর্থাৎ বিধিলিঙ্গের প্রকাশ হয় উচিত অর্থে। উচিত অর্থে ঠিক তেমনি আর কি হয়, আর কি আছে আমার লোকার, লিট লোকার আছে। লয় লিট অয় হসন্ত, লিট ভবিষ্যৎকালের অর্থ প্রকাশ করে। লিট লোকার কি করে না, ভবিষ্যৎকালের অর্থ প্রকাশ করে। লিট লোকার কি করে, ভবিষ্যৎকালের অর্থ প্রকাশ করে। ভবিষ্যৎকালের অর্থ প্রকাশ করে। আর কি আছে, লিট লয় হস্য ইট অয় হসন্ত, লিট এ কি হয় না, এই পরোক্ষ অতীতকাল। লং লোকার কি অনূর্ধ্বতন অতীতকাল, আর লিট লোকার হচ্ছে পরোক্ষ অতীতকাল। দুটোই অতীতকাল, একটা পরোক্ষ একটা অনূর্ধ্ব, পরোক্ষ অতীতকাল। তো এই লোকার গুলো কি করে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। অর্থাৎ এই গম ধাতু যখন লটে বলছি গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি গচ্ছসি গচ্ছ, তখন হচ্ছে এরকম যাচ্ছে, তারা দুজন যাচ্ছে, অনেকজন যাচ্ছে, সে যাচ্ছে, তারা তোমরা দুজন যাচ্ছ, হ্যাঁ তোমরা যাচ্ছ। আবার যখন গচ্ছামি বলছি তার মানে আমি যাচ্ছি, হ্যাঁ গচ্ছামি গচ্ছাবো যখন বলছি আমরা দুজন যাচ্ছি, গচ্ছামো বলছি আমরা যাচ্ছি। ঠিক তেমনি আদেশ অনুজ্ঞা অর্থে যখন প্রকাশ হচ্ছে গচ্ছতু গচ্ছতম গচ্ছন্তু গচ্ছ গচ্ছতম গচ্ছত গচ্ছানি গচ্ছাবো গচ্ছামো। আবার যখন লং লোকারের প্রয়োগ হচ্ছে অগচ্ছত অগচ্ছতাম অগচ্ছন অগচ্ছ অগচ্ছতম অগচ্ছত অগচ্ছম অগচ্ছাব অগচ্ছম। আবার যখন বিধিলিঙ্গের প্রয়োগ হচ্ছে গচ্ছেদ গচ্ছেতাম গচ্ছেউ গচ্ছেদ গচ্ছেতাম গচ্ছেদ গচ্ছেতাম গচ্ছেউ গচ্ছে গচ্ছেতম গচ্ছেদ গচ্ছিয়াম গচ্ছব গচ্ছম। আবার যখন লিট লোকারের প্রয়োগ হচ্ছে, এই যে বিভিন্ন যে প্রয়োগগুলো হচ্ছে, বিভিন্ন যে লোকারগুলো রয়েছে, সেই লোকারগুলো কি করে এক একটা অর্থ বুঝিয়ে থাকে, এক একটা অর্থ বুঝিয়ে থাকে। সুতরাং তাহলে এই যে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ এই লোকার সহযোগে, অর্থাৎ তিন বিভক্তি যুক্ত হয়ে, ধাতুর সঙ্গে তিন বিভক্তি যুক্ত হয়ে এই লোকারে যে রূপগুলো পাচ্ছি, এই রূপগুলো সবগুলোই কিন্তু সমাপিকা ক্রিয়া। অর্থাৎ এই ক্রিয়াপদগুলোর প্রয়োগ করলেই কিন্তু বাক্য শেষ হয়ে যায়। সুতরাং ধাতু এবং ধাতুরূপ জানতে হবে। এই ধাতু আমরা তিন প্রকারের দেখে থাকি, কি কি, আত্মনেপদী, পরস্মৈপদী এবং উভয়পদী। কিছু কিছু ধাতু আছে যেগুলো দুটো রূপে আমরা পেয়ে থাকি, উভয়পদী, পরস্মৈপদী এবং আত্মনেপদী, তাদেরকে বলা হয়েছে উভয়পদী ধাতু। আবার কিছু হচ্ছে পরস্মৈপদী, কিছু হচ্ছে আত্মনেপদী। তো এরকম ধাতু রয়েছে, সেই ধাতুর রূপ কিন্তু আমাদের জানতে হবে, নাহলে কিন্তু আমরা বাক্য প্রয়োগ করতে পারবো না। এই গেল 2 নম্বর উপকরণ। আর 3 নম্বর উপকরণ যেটি, সেটি হলো খুব দরকার আমাদের, সেটি হলো কৃৎ প্রত্যয়। 3 নম্বর হলো কি না, কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় কি আমরা আগে আলোচনা করেছি কিনা জানি না, মনে নেই আমার। কৃৎ প্রত্যয় হচ্ছে না ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়। তাহলে ধাতুর সঙ্গে তিন বিভক্তি যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়াপদ গঠিত হয়, অর্থ প্রকাশ করে, এই নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই অর্থগুলো প্রকাশ করার পরেও আরো কিছু অর্থ থাকে, যে অর্থগুলোকে এই তিন বিভক্তি কিন্তু কি করতে, প্রকাশ করতে পারে না। অর্থাৎ এই গচ্ছতি গচ্ছত গচ্ছতি গচ্ছন্তি ইত্যাদি যে রূপগুলো, এই রূপ দিয়ে কিন্তু প্রকাশ করতে পারে না। তখন কি হয় না, তখন সেই যে অর্থগুলো, সেই অর্থগুলোকে যা যুক্ত হলে সেই অর্থগুলো প্রকাশিত হয়, তাকেই বলা হয় কৃৎ প্রত্যয়। তাকে বলা হয় কৃৎ প্রত্যয়। যেমন এই যে গম ধাতু যুক্ত ত্বাচ, অর্থাৎ আমি বললাম যে তো গম ধাতু যুক্ত ত্বাচ করে যে গত্বা, এই যে এই অর্থ যাইয়া, আমি সাধু ভাষায় লিখলাম যাইয়া, আবার চলতি বললে যে, এই অর্থ কিন্তু কখনোই তিন বিভক্তি প্রকাশ করতে পারে না। আবার ধরুন গন্তুম, যেতে, যেতে গন্তুম, গম যুক্ত তুমুল প্রত্যয় করলে হয় গন্তুম, অর্থাৎ যেতে। হ্যাঁ, গাইতে, নাচতে, বলতে, বদিতুম, বক্তুম ইত্যাদি। দ্রষ্টুম, দেখতে, ধরুন আমি বললাম দ্রষ্টুম, দৃশযুক্ত তুমুল প্রত্যয় করলে হচ্ছে দ্রষ্টুম, মানে দেখতে, দেখতে। এই অর্থগুলো কিন্তু কি করে না প্রকাশ করতে পারে না। কে পারে না, না তিন বিভক্তি প্রকাশ করতে পারে না। সেগুলো কি না, সেগুলো কে প্রকাশ করে না, এই কৃৎ প্রত্যয় প্রকাশ করে।
তাই বলা হয় যে ধাতুর সঙ্গে তিন বিভক্তি ছাড়া অন্য নানাবিধ অর্থ বোঝাতে যা প্রযুক্ত হয় তাকে কি বলা হয় না কৃৎ প্রত্যয় বলা হয়। এরকম তুমুন আছে, সত্রিশানজ আছে, এই সরি সত্রিশানজ আছে, এরকম অনেক আছে। তো আচল বর্তমান কাল বোঝাতে সত্রিশানজ, যেমন গচ্ছন, গমযুক্ত সত্রি করলে হয় গচ্ছত, গমযুক্ত সত্রি প্রত্যয় করলে হয় গচ্ছত। তার পুংলিঙ্গের এক বচনে হবে কি না গচ্ছন। পুংলিঙ্গ আমি গচ্ছত রূপটা হলো, আবার যখন এটা আমি পুংলিঙ্গ করব তখন কি হবে না গচ্ছন। তো এই যে গ চয় ছ অন্তনে হসন্ত গচ্ছন, এর অর্থ কি মানে যাচ্ছে, এমন যেতে যেতে, মানে স্বগচ্ছন বদতি, সে যেতে যেতে বলছে। তো স্বগচ্ছন, তো স্বয়ের বিশেষণ হিসেবে স্বপুংলিঙ্গ প্রথম এক বচন, গচ্ছস্বপের পুংলিঙ্গের প্রথম এক বচনে গচ্ছন। তাহলে এই যে গচ্ছন, তাহলে এই যেতে যেতে এই রূপটা কিন্তু গচ্ছন, যে আমরা এটা কিন্তু তিন বিভক্তি দ্বারা পাবো না। সুতরাং কৃৎ প্রত্যয় আমাদের জানতে হবে, নাহলে কিন্তু আমরা বাক্য রচনা করতে পারবো না। তাহলে তুমুন, তোয়াচ, সত্রিশানজ, এছাড়াও আবার যে সমস্ত প্রত্যয়গুলো আছে সেই প্রত্যয়গুলো আমাদের তব্যনীয় নচত কপ আছে, যেটাকে আমরা কৃত্য প্রত্যয় বলছি, উচিত অর্থে অর্থাৎ ভবিষ্যৎকালের অর্থে ব্যবহৃত হয়। আবার এই তব্যনীয় প্রত্যয় কিন্তু সমাপিকা ক্রিয়ারূপেই ব্যবহৃত হয়, অর্থাৎ ভবিষ্যৎকালের অর্থে যেখানে লিট লকারের প্রয়োগ করে আমরা গমিষ্যতি বলছি, সেখানে গমিষ্যতির জায়গায় কিন্তু আমরা কর্মবাচ্য বা ভাববাচ্যে তব্য অনীয় যুক্ত করেও কিন্তু গন্তব্য বা গন্তব্য যা আসবে আর কি, সেখানে যে মানে অর্থাৎ কর্ম যা থাকবে সেই কর্ম অনুসারে লিঙ্গ বিভক্তি বচন প্রাপ্ত হবে। তো সেইভাবে কিন্তু প্রয়োগ করা যায়। সেটা পরবর্তীকালে যখন কৃৎ প্রত্যয় নিয়ে আলোচনা করব ডিটেলসে, তখন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমার বক্তব্য হলো যে আমার এই জায়গাগুলো, এই অর্থগুলো পাওয়ার জন্য কৃৎ প্রত্যয় আমাদের জানতে হবে। কৃৎ প্রত্যয় ছাড়া কিন্তু আমরা এক পাও হাঁটতে পারবো না। যেমন আমি যদি এরকম বলি যে বালক ভাত খেয়ে বিদ্যালয়ে যাচ্ছে, বালক ভাত খেয়ে বিদ্যালয়ে যাচ্ছে, তার আমি যদি অনুবাদ করি তাহলে কি হবে, বালকঃ অন্নং অন্নং খাদিত্বা, খাদিত্বা অর্থাৎ খেয়ে, খাদ ধাতু যুক্ত বাচ প্রত্যয় করলে খাদিত্বা, বিদ্যালয়ং বিদ্যালয়ং গচ্ছতি। হ্যাঁ, তাহলে এই যে খাদিত্বা, সে আচ্ছা সে দেখতে যাচ্ছে বা সে বই পড়ছে আর কি, বই পড়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে বই পড়ে, তাহলে পর ধাতু যুক্ত ওয়াচ করলে কি হয় পঠিত্বা, তাহলে পড়ে, পুস্তকম পঠিত্বা, সপুস্তকম পঠিত্বা, আমি বই পড়ে যাচ্ছি, অহম পুস্তকম পঠিত্বা গচ্ছামি। তো এই যে আমার বাক্যগুলো গঠন হচ্ছে, তার জন্য কৃৎ প্রত্যয় কিন্তু খুব দরকার। তাহলে আমার প্রথম উপকরণ শব্দ দরকার, শব্দরূপ জানতে হবে। দ্বিতীয় হলো ধাতু জানতে হবে, ধাতুরূপ জানতে হবে। আর তৃতীয় হলো কৃৎ প্রত্যয় জানতে হবে। এই তিনটি যদি আমি জানতে পারি, আর তার সঙ্গে কি জানতে হবে, 4 নম্বর যেটি, সেটি হলো কারক বিভক্তি। কারক ও কারক বিভক্তি, এই কারক বিভক্তি আমাদের ভালো করে জেনে রাখতে হবে। কারকের সূত্রানুসারে কারক হয় এবং কারক অনুসারে বিভক্তি হয়। সেই নিয়ে কারক বিভক্তি আলোচনা আমি করেছি, পূর্বের আলোচনা দেখে নেবেন, যদি অসুবিধা হয় ছাত্রছাত্রীদেরকে বলবো তাদেরকে দেখে নিতে। তো কারক বিভক্তি আমাদের জানতে হবে যে কোথায় কোথায় কি হয়, সেইগুলো আমাদের জানতে হবে। যেমন দরিদ্রের প্রতি দয়া কর, তো দরিদ্রের প্রতি যখন বলছি, দরিদ্রের প্রতি স্বাভাবিকভাবেই দরিদ্রের প্রতি বললে র বা এর আছে, তাহলে ষষ্ঠী বিভক্তি হয়ে দরিদ্রাণাং হইয়ার কথা, দরিদ্রাণাং হইয়ার কথা, দরিদ্রাণাং প্রতি। কিন্তু কিন্তু কি, কিন্তু কেন বলছি, তাহলে দরিদ্রাণাং আমি বলতে পারি দরিদ্রাণাং প্রতি দয়া করু এবং উচ্চতে ময়া, পরন্তু এবং ন উচ্চতে কেন কারণে, কারণ হলো যে যে প্রত্যনু ধিং নিকষা অন্তরা অন্তরেণ যাবদ্ভি বলে একটি সূত্র আছে। প্রত্যনু ধিং নিকষা অন্তরা অন্তরেণ যাবদ্ভি, দ্বিতীয় বিভক্তি সূত্র। প্রত্যনু ধিং নিকষা অন্তরা অন্তরেণ যাবদ্ভি, নিকষা অন্তরা অন্তরেণ যাবদ্ভি ইত্যাদি ইত্যাদি সূত্র আছে। সেই সূত্র অনুসারে বলা হয়েছে কি যে প্রতি, অনু, ধিক, নিকষা, অন্তরা, অন্তরেণ এই শব্দের যোগে কি হয়, দ্বিতীয় বিভক্তি হয়। তাহলে যদি দ্বিতীয় বিভক্তি হয়, তাহলে দরিদ্রের প্রতি কি হবে, দরিদ্র, এখানে দরিদ্র দিকে দরিদ্রাণাং প্রতি মানে দরিদ্রস্য হবে, আমি দরিদ্রাণাং করে ফেলেছি বহু বচনে, এটা দরিদ্রস্য প্রতি হওয়ার কথা, অ্যাকচুয়ালি
দরিদ্রের এই অর্থ অনুসারে দরিদ্রস্য হওয়ার কথা। কিন্তু প্রতিশব্দ যোগে যেহেতু দ্বিতীয় বিভক্তি হয়, তখন কি হবে না দরিদ্রং প্রতি, তখন হবে দরিদ্রং প্রতি। তো এইরকম যেমন নমস্বস্তি সাহা সদা অলং বছর যোগাচ্ছ, নমস্বস্তি সাহা সদা অলং বছর যোগাচ্ছ, এই সূত্র অনুসারে কি হয় না চতুর্থী বিভক্তি হয়। সে নিয়েও আলোচনা করেছি পূর্বে, যে শিবং নমস্করতি, শিবায় নমস্করতি, এই যে বিভক্তি হয়, কি কি অর্থে বিভক্তি হয়, শব্দ যোগে হয়, বিশেষ অর্থে হয়, কারকের অর্থে হয়, তাই না, ইত্যাদি ইত্যাদি, সেই বিষয়গুলো আলোচনা পূর্বে করেছি, আলোচনার ক্লাসগুলো দেখে নেবে। আর মূলত আমার মনে হয়েছে বা সকলেরই প্রায় সহমত হবেন যে শব্দ, ধাতু, কৃৎপ্রত্যয় এবং কারক বিভক্তি যদি কারো জানা থাকে, তাহলে বাক্য অন্তত পক্ষে সে গঠন করতে পারবে এবং লিখতে পারবে। এরপরে বাক্যের সৌন্দর্য, হ্যাঁ তার সৌন্দর্য, আচ্ছা আরো একটি জিনিস দরকার, সেটি বলে রাখি, তারপরে পরে বলছি। তার জন্য আরো অনেক অনেক ব্যবহার আমরা করতে পারি, অনেক সুন্দরভাবে ব্যবহার করার জন্য আরো অনেক কিছুর আশ্রয় আমরা নিতে পারি। তো এই বাক্য রচনা করতে গেলে আবার যা যা জিনিসগুলো জানতে হয় সেগুলো পরে পরে আমি আলোচনা করব। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যেটা জানতে হবে 5 নম্বর যে উপকরণ, সেটি হলো অব্যয়। অব্যয় একটি পদ, আমরা জানি পদ 5 প্রকার। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। বিশেষ্য কাকে বলে? ব্যক্তি, বস্তু, জাতি, গুণ ইত্যাদির নাম বোঝালে বিশেষ্য বলে। এই বিশেষ্যকে যে বিশেষিত করে, অর্থাৎ তার দোষ, গুণ, সংখ্যা, অবস্থান বুঝিয়ে থাকে, তাকে বিশেষণ পদ বলে। এই বিশেষ্য সর্বনাম, বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। এইরকম অব্যয় রয়েছে, নব্যয় অব্যয়, যার কোনো পরিবর্তন হয় না, যা সর্বদা এক রূপে থাকে এবং অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় অব্যয় পদ। আর ক্রিয়াপদ আমরা জানি, আলোচনা করলাম। তাই 5 ধরনের পদ থাকে। এই অব্যয় পদগুলো কোনো সময় কোনো পরিবর্তন হয় না, এই পদগুলোর কিন্তু খুব দরকার। এই পদগুলো আমাদের ভালো করে পড়তে হবে, তাহলে আমাদের বাক্য গঠন করতে আরো সুবিধা হবে, কোনো অসুবিধাই হবে না। যেমন সকালে বালক বই পড়ছে, তো সকালে, এই সকালে এর অব্যয় পদ আমি যদি ব্যবহার করে দিই, তাহলে হয়ে গেল প্রাতঃ। প্রাতঃ বালকঃ, প্রাতঃ বালকঃ কি না পুস্তকং পঠতি, পুস্তকং পুস্তকং পঠতি, সকালবেলায় বালক বই পড়ছে। হ্যাঁ, এইরকম যে সে গতকাল কলিকাতা গিয়েছিল, তো সে গতকাল গিয়েছিল, তাহলে গতকাল হ, এই যে অব্যয়তার প্রয়োগ করলাম। আগামীকাল স যাবে, তার প্রয়োগ করতে পারি। এরকম অত্র, তত্র, যত্র, কুত্র, এরকম বলতে পারি। কোথায় যাবে? কোথায় যাবে? কুত্র, কোথায় যাবে? কুত্র গচ্ছসি, তুমি কোথায় যাবে? কুত্র গচ্ছসি। এই যে কুত্র কি? অব্যয়। তাহলে এই অব্যয় জানতে হবে। সুতরাং শব্দ, ধাতু, কৃৎপ্রত্যয়, কারক বিভক্তি, অব্যয়, এই 5টি জিনিস যদি ভালো করে জানা যায়, তাহলে আমার মনে হয় বাক্য গঠন করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে আমাদের যেগুলো পরে পরে জানতে হবে, যে এই যে বালকও ব্যবহার করলাম, বালকও বললাম, পঠতি বললাম, তাহলে এটি যেহেতু কর্তৃবাচ্য, তাহলে কর্তৃবাচ্য কি? এখানে কি? কর্তায় প্রথমা, তাহলে সেই অনুসারে কি হয়েছে? এবং কর্তা প্রথম পুরুষ, তাহলে প্রথম পুরুষ একবচন। বর্তমান কাল, তাহলে কি হলো? পঠ ধাতু, বর্তমান কাল, প্রথম পুরুষ একবচনে হলো পঠতি, তাহলে বালক পঠতি। এই যে কর্তা ক্রিয়ার যে সম্পর্ক, এই সম্পর্ক আমাদের পরে পরে জেনে নিতে হবে। বিশেষ্য বিশেষণের সম্পর্ক, বিশেষ্য যদি আমার ভিন্ন ভিন্ন হয়, তাহলে বিশেষণ পদ কেমন হবে, সেই নিয়েও একটি আলোচনা আমি করব। এর পরে পরে আমি একদিন বিশেষ্য বিশেষণ সম্বন্ধ নিয়ে আলোচনা করব, একদিন কি করব না কর্তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক নিয়ে আলোচনা করব, বাচ্য আলোচনা করব, লকার ধরে ধরে, লট লকার, লং লকার ইত্যাদি লকার ধরে ধরে আলোচনা করব। সেই প্রস্তুতি আমি মনে মনে নিয়েছি, যাতে করে সকলে উপকৃত হয়। তো আমার কথা হলো যে আরো একটি কথা বলে রাখি, যদিও নিজের ব্যাপার বলা কতটা যুক্তিসঙ্গত বা হচ্ছে আমি জানি না, আমি অ্যাড দিতে চাই না। আমার একটি বই আছে, সেটি হলো সহজ অনুবাদ শিক্ষক বলে বইটি। 500 কপি বইটি ছাপানো হয়েছিল, প্রায় 3 মাস 4 মাসের মধ্যে বইটি শেষ হয়ে গেছে। সেকেন্ড সংস্করণের কাজ চলছে, আশা করি 1 মাসের মধ্যেই বেরিয়ে যাবে। যদি আরো সহায়তার প্রয়োজন হয়, ওই বইটি কেনার চেষ্টা করবেন। আমি আমার অন্য কোনো রকম উদ্দেশ্য থেকে বলছি তা নয়, আমার মনে হয়েছে যে আমি ওই জায়গাটাকে অন্তত পক্ষে চেষ্টা করেছি যাতে ছেলেমেয়েরা সুন্দরভাবে নিজের মতো করে করতে পারে। সেখানে নিজন্তের প্রয়োগ দেখানো আছে, সমন্ত যমন্ত সমস্ত কিছুর প্রয়োগ দেখিয়ে কিভাবে হয়, নিজন্তের কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের ট্রান্সফার ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু সুন্দরভাবে করার চেষ্টা করেছি। আমার মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো যে ছেলে মেয়েদের উপকারে লাগা। আর এটা যদি ঠিক হয় বা এটা যদি আমার সার্থক হয়, মানে আমি সার্থক মনে করবো এই আলোচনাটা, যে যদি তাদের উপকারে লাগে। মোট কথা, তাহলে শব্দ, ধাতু, কৃৎপ্রত্যয় এবং কারক বিভক্তি,
এই পাঁচটি উপকরণ যদি আমরা ঠিক ঠিক করে জানতে পারি, তাহলে আমাদের অনুবাদ করতে, লিখতে, পাতার পর পাতা লিখতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, প্রয়োগের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, কারণ ব্যবহার নাস্তি। আমি বারং এব ময়া এবং উচ্চতে শ্রেণীকক্ষে ইয়াত, যে যদি সংস্কৃত ভাষা বারং এব উচ্চতে তর্হি সংস্কৃত ভাষাং প্রতি ভীতি পলায়তে, পরন্তু যদি না উচ্চতে তর্হি ভীতি আগম্যতে। সুতরাং সকলে ভালো থাকবে, এই বলে আলোচনা করলাম। যদি ভালো লাগে তবে আবার পরবর্তী আমি ক্লাস নেব, এই কথা দিলাম।